প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। বেশি না, মাত্র 50,000 টাকা দিলেই হবে। দিয়ার কথায় আরিশ হতবাক, অতি কৌতুকের সুরে বলল, কিসের? কিসের আবার? জুতো চুরির। ওটাকে চুরি বলে, ওটা দিনে দুপুরে ডাকাতি। তার উপর তোমাদের হেল্প করেছে আমার ব্রাদাররা, টাকা তো তারাই পাবে। আরিশ মজার ছলে কথাগুলি বলে উঠে। তার কথায় তানিয়া শিফার হাত টেনে নিজের দিকে এনে বলে, চলে আয় আমাদের কাছে। বরের জুতো না থাকলে সে কি খালি পায়ে যাবে? তাই আজ তো তোর যাওয়া হচ্ছে না। আরিশ ছট করে শিফার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, নো নো শালি সাহেবা, বউ তো আমি নিয়ে যাব। তাহলে আগে টাকা দিন। তোমরা আগে জুতা দাও। আগে টাকা। আগে জুতো। টাকা দাও আর জুতো নাও। জুতো দাও, টাকা নাও, সিম্পল। আরিশ ধমকে উঠে বলে, স্টপ গাইস, শালি সাহেবা টাকা ক্যাশ নেবে নাকি অনলাইন? যাতে আপনার সুবিধে দুলা ভাই। 3 মেয়ে চিৎকার করে উঠল। আরিশ মুচকি হেসে তাহসিনকে ইশারা করতে ছেলেটা তার পকেট থেকে একটা খাম বের করলো। অতঃপর আরিশ সেই খাম তানির হাতেই তুলে দেয়। সবাই হই হই করে উঠল। আরিশ সামান্য হাসে, শিফার উদ্দেশ্যে বলে, দেখে নাও আজকের ব্যাপার, এই 3 কাপলদের বেলায় তুমি একটুও ছাড় দেবে না। 1 লাখ ছাড়া তো মানবেই না, আমি তোমার সাথে দাঁড়াবো। শিফা মৃদু হাসে। আরিশ জুতো পরে নেয়। সময় ঘনিয়ে আসে, শেষে হাজির হয় সেই হৃদয় বিদারক মুহূর্ত। শিফা ফুপিয়ে কান্নার শব্দ আরিশের শরীর নাড়িয়ে দেয়। শিফার বাবা মা এগিয়ে আসে। মেয়ের হাতে মাঝে আরিশের হাত ক্রন্দনরত স্বরে বলে, সন্তানের মুখ আমি শিফার কাছ থেকেই পেয়েছি। ও আমাদের একমাত্র মেয়ে, ওর চোখ কখনো পানি আসতে দেবো না বাবা। কখনো যদি ও তোমার কাছে বিরক্ত কারণ হয় তাহলে আমাদের মেয়ে আমাদের আবার দিয়ে যেও, কিন্তু ওকে ঠকিও না। আমাদের মেয়ে খুব নাজুক, ওর ছোট থেকে ছোট ছোট কষ্ট আমরা সইতে পারবো না। আরিশ শিফার বাবার হাতের উপর হাত আশ্বাস ভঙ্গিতে রেখে বলে, অভিযোগের সুযোগ আমি কখনো দেব না বাবা, নিজের কাছে অনেক যত্ন করে রাখবো ওকে। আল্লাহর রহমতে এবং আমাদের দোয়ায় আমরা একে অপরের পাশে আজীবন থাকবো। আমিন। দূরে কোথাও বাজছে সেই করুণ বিদায়ের গানের সুরধ্বনি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, এবার যে আমায় দিতেই হবে যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, ও বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। অতঃপর 4 বান্ধবী জড়িয়ে ধরলো, কোলাকুলি করে কান্নায় ভাসলো আঁখি। জীবনের এতগুলি বছর একসাথে কাটিয়ে উঠে এইরকম বিচ্ছেদ বুকে ব্যথার কারণ হয়। এভাবেই কিছু সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হয় এবং নতুন সম্পর্কের উত্থান ঘটে। এ নিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার এর মতো শিফা প্রবেশ করলো এই রুমে, কিন্তু আগের থেকে এখন আর এই অনুভূতি পুরোই ভিন্ন। আরিশের গ্যাঞ্জাম পছন্দ নয়, তাই তো ডার্ক পিঙ্ক জারবেরা আর সাদা গোলাপ সংমিশ্রণে হালকা সাজানো আরিশের রুম। কিছু ভোটিভি মোমবাতি জ্বালিয়ে রাখা রুমের আনাচে কানাচে। শিফা সবটা দেখে নজর ঘুরিয়ে তার বুক কাঁপছে, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। তারা আরিশের বাড়ি এসেছে প্রায় 1 ঘন্টার বেশি হতে চলল। তাকে নিয়ে রুমে এসে আরিশ ফ্রেশ হয়ে রুম থেকে সেই যে বেরোলো, এখনো তার দেখা মিলল না। শিফার সাথে বসে আরিশের কাজিন বোন ভাবি নানান গল্পের আসর জমেছে সেখানে। শিফার মলিন চেহারার দিকে আরিশের এক কাজিন তাকিয়ে নেহা বলে উঠল, ভাবে কি বোরিং ফিল করছো? আমরা চলে যাই তাহলে। শিফা কিছুটা ভরকে গেল, সামান্য হাসার চেষ্টা করে বলল, না না আমি ঠিক আছি, তোমরা চলে গেলে আমি একা হয়ে যাব। আরিশের ভাবি শাইন নেহার উদ্দেশ্যেই বলল,
হোক ননদিনী, তখন বুঝবে নিজের আপন মানুষ ছেড়ে এসে অচেনা মানুষদের মাঝে নিজেকে কেমন লাগে। অতঃপর শায়ন শিফার দিকে তাকিয়ে বলে, তোমার এখন একটু রেস্ট করা প্রয়োজন শিপা। এক কাজ করো, আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, নর্মাল একটা কামিজ পাজামা পরে নাও, বেটার ফিল করবে। শিফা যেন এই কথারই অপেক্ষা ছিল। অস্বস্তির চোটে গা চিরমির করছে তার। শিফা বিছানা থেকে নেমে দাঁড়ায়। শায়ন বলে, শিপা, তোমার লাগেজ কোথায়? কামিজ দিচ্ছি, তুমি যাও ওয়াশরুমে। লাগেজ নেই ভাবি, ওর আমি আনতে দিইনি। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করতে করতে আরিশ কথাটি বলে ওঠে। শিফা দেখে তার হাজবেন্ডকে। কালো পলো টি শার্ট, সাথে খয়েরি কার্গো পরিহিত আরিশ। শিফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে ছেলেটা। মেয়েটা কিছুটা অধীর হয়, এদিক সেদিক তাকায়। না চাইতো তার লজ্জা লেগেছে আরিশকে। আরিশ প্লেট টেবিলে রেখে শাইনের উদ্দেশ্যে বলে, ভাবি আমি দেখছি, আর ভাই তোমায় ডাকে গেস্ট রুমে। শাইন বিস্তর হেসে বলে, ঘুমিয়ে ভাই ডাকে না, বলো পৌঁছাও এখন। এতক্ষণ ছেড়েছিলে কোথায়? আমরা না থাকলে মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে যেত। গেলে আমি ডেকে তুলতাম। আর অনেক শুক্রিয়া ভাবিজান, আমার বউকে দেখে রাখার জন্য। হয়েছে হয়েছে, মেয়েটাকে ফ্রেশ হতে বলো, তাহলে ভালো লাগবে। এমনিতেই 12:30 বেজেছে, আমি যাই। শিপা, অল দ্য বেস্ট ফর টু নাইট। শেষের কথাটি শাইন শিফার কানে কানেই বলে। যাওয়ার পথে আরিশের কান টেনে একদম মৃদু স্বরে বলল, আই থিঙ্ক শি ইজ ভেরি নার্ভাস। কাঁপছিল বসে বসে, বুঝেছ নিশ্চয়ই। আরিশ মাথা যায় কি হ্যাঁ বোঝায়। রুম খালি হয় একদম। আরিশ দরজা বন্ধ করে দেয়। শিফার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার জুয়েলারি খুলে দিতে দিতে বলে, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে ডিনার করব। কি পরবো? আরিশ মুচকি হাসে। শিফার নাকের ডগায় চুমু দেয়। নিজের একটা সাদা শার্ট বের করে শিফার দিকে এগিয়ে দিয়ে অত্যাধিক গম্ভীর সুরে বলে, এটা বলে বেরিয়ে এসো, না শুনতে চাচ্ছি না। শিফা শুকনো ঠোক গিলতে লাগলো। দুরু দুরু বক্ষে শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো মেয়েটা। চোখের সামনে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। পুরো মুখমণ্ডল হাতের দ্বারা ঘষে চেঞ্জ হতে থাকে। সময় যায় 10-15-25 মিনিটের মাথায়ও শিফা না বেরোলে আরিশ দরজার ঠোকা দেয়। কপালে ঘাম জমেছে ছেলেটার, হাতের তালু ভিজে ওঠে। শিফার চিন্তায় মগ্ন আরিশ তড়িঘড়ি কণ্ঠে বলতে লাগে, শিফা, আর ইউ ওকে? কথা বলো, শরীর খারাপ লাগছে? বেরিয়ে এসো শিফা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর শিফা মাথা নিচু করে দরজা খুলে সামনে দাঁড়ায়। আরিশ হাঁপ ছেড়ে বাঁচল। যেন শিফার নীরব অবয়ব দেখেই আরিশ এর মাথা বিগড়ে গেল। জোরে জোরে শ্বাস টেনে শিফার বাহু ধরে নিজের সান্নিধ্যে নিয়ে আসে। রাগান্বিত স্বরে বলে, বেরোচ্ছিল না কেন? জানো কত টেনশনে পড়ে গিয়েছিলাম আমি। কথা বলে ড্যামেট। শিফা ভয় সিটিয়ে গেল। কাচুমাচু হয়ে রিনরিনে কঞ্চে বলে, খুব খারাপ লাগছিল, তাই গোসল করেছিলাম। আরিশ কিছুটা শান্ত হয়। অতঃপর শিফার দিকে ভালো করে পরখ করে সে। সমস্ত চুল উঁচু, হালকা খোপার মতো করে ক্লেচার মারা। কপালের সামনে ঘাড়ের কাছে চুল ভিজে। গলা কাঁধে এখনো জলবিন্দু জল করছে। শিফার শরীরে আরিশের শার্ট হলা গলা অবস্থা, সামনের দুটো বোতাম খোলা, যাতে করে শিফাকে আরো বেশি এলোমেলো লাগছে। আরিশের গলা শুকিয়ে আসে। নিজের ঘাড়ে হাত মুলে কোনো রকমে বলে, আসো খেয়ে নেবে। আরিশ শিফার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে শিফা ছটপট বলে, আরিশ আমি খাবো না। খাবে না মানে? আমার খিদে নেই, ঘুমাবো। ট্রিকুচকে সোজা শিফার বরাবর দাঁড়ায়। মেয়েটার কম্পন দেখে আরিশ সমস্তটা আন্দাজ করতে পারে। মেয়েটা তো নার্ভাস কেন। আর শুদ্ধ শ্বাস ছেড়ে বাক্য বিনিময় না করে শিফাকে নিয়ে সোজা বারান্দায় আসে। সেখানে রাখা কাউচে বসে দুজন। শিফা তখনও মাথা নুইয়ে। আরিশ শিফাকে একদম নিজের কোলের কাছে এনে জড়িয়ে ধরে হাসকি কণ্ঠে বলে, এত নার্ভাস কেন বার্ড? তোমার এরকম কাহিল মুখ দেখে নিজেকে কেমন বেহায়া লাগছে তা বুঝতে পারবো না। এখন মনে হচ্ছে তোমাকে আরো সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করব? ভালোবাসার মানুষ থেকে কত দূরে থাকবো? অসম্ভব আমার কাছে। হালাল সম্পর্কে অধিকার বেশি থাকে শিফা। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরিশের অপরাধী কণ্ঠ শিফার অন্তরে ঝড় বইল। ছেলেটা
বলে কি? এত শান্ত প্রেমহীন বাক্য হৃৎপিণ্ডে ছাড়খাড় হয় মেয়েটার। ব্যবহারে কষ্ট পেয়েছে আরিশ। কথাটি মস্তিষ্কে পৌঁছতে শিফার চোখের কোলে নোনা জলের দেখা মিলল। তানি নিজের বান্ধবীকে চেনে, তাই তো সে শিফাকে বারবার বুঝিয়ে বলেছিল কোনো রূপ প্যানিক আচরণ না করতে। কিন্তু শিফার এক বড় আপির কথায় একদম মেয়েটা শ্বাসপ্রাপ্ত হলো। ভয় জমলো মনের মধ্যে, কান্নার গতি বাড়ল শিফার। আর সেই পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? শিফার ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো, বলল, আমি আমি ভয় পেয়েছিলাম। কিসে? আজ কি হবে সেটা আপি আমায় বলেছিল। আপনি নাকি অন্যরকম ভালোবাসবেন আর অনেক কষ্ট দিবেন। আপি আরো অনেক কিছু বলেছে। আরিশ চোখ বন্ধ করলো। ওর মাথা এখন গরম হয়ে উঠেছে ধীরে ধীরে। কেউ এই সমস্ত ব্যাপার কখনো কাউকে শেয়ার করে? প্রাইভেট মুহূর্তে, একান্ত কাপেলের মাঝের বিষয়। এখানে কারোর হস্তক্ষেপ কিংবা এই বিষয়ে আলাপ আলোচনা আজ খুবই জঘন্য কাজ। এই যে শিফা এখন আতঙ্কে ভরপুর, এই ভয় আরিশ কিভাবে দূর করবে? এখন তো মেয়েটাকে ছুতেই আরিশের খারাপ লাগছে। না জানি মেয়েটা কি বলে বা কি করে বসে। আরিশ নিজেকে সংযত করে শিফার ভেজা চোখে নিজের উন্মত্ত চোখ জোড়া স্থির রেখে বিরল কণ্ঠে বলে, আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? কি হয়েছিল সেদিন জানো? শিফা নাক টেনে বলে, জানি। আমাকে চুমু দিয়ে যখন তুমি পালিয়ে যেতে চাইছিলে, তখন আমি তোমায় ধরে ফেলি। তখন তোমার কি অনুভব হয়েছিল? শিফা গোল গোল দৃষ্টি ফেলে, ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আপনি আমায় বকা দিবেন, মারবেন। করেছিলাম কিছু? না, কিন্তু ভয় লাগতো আপনাকে। এখন ভয় পাও? তখন যেরকম পেতে? না। কেন? শিফা কিছুটা লাজুক স্বরে বলল, ভালোবাসি তাই। আরে শিফাকে নিজের বাহুরে আবদ্ধ করে কপালে দীর্ঘ আদর পরশ এঁকে বলে, এক্স্যাক্টলি। তুমি আমায় প্রথমে ভয় পেয়েছিলে কারণ তুমি আমাকে তখন চিনতে না, জানতে না। কিন্তু যখন থেকে তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছ, তখন থেকে আমাকে ভয় পাও না, কারণ তুমি এখন আমায় জানো, চেনো, বোঝো, আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভালোবাসো। ঠিক সেই রকমই বিষয় হলো হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট মুহূর্ত। তুমি জানিয়ে ভয় পাচ্ছ, সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি শুধু মানুষের কথা ভয় পেয়ে আছো। যখন বিষয়টা তুমি বুঝে যাবে, তখন এই ভয় ভালোবাসার রূপ নেবে। শিফা অদ্ভুত চোখে তাকালো আরিশের দিকে। একেই বলে ম্যাচিউর মানুষ। তার ভয় জমে থাকা বুক গলে গেল মুহূর্তেই। শিফা এবার নিজের উপরই রাগ করে। এতক্ষণ করা তার আচরণে অনুশোচনা ধরা দেয় চিত্তকুলে। কণ্ঠ খাদ্য ঠেলে মিস সুরে বলল, আমি সরি। আরিশ বিস্তর হাসলো। যাক, তার অবুঝবোটা বুঝেছে, এটাই অনেক। আরিশ এবার মেয়েটার শীর্ণ দেহ টেনে নিজের সোজা কোলেই বসিয়ে নিল। শিফা খামচে ধরল পুরুষের স্পষ্ট বাহু। আরিশের শক্ত প্রশস্ত বুকে পিছিয়ে গেল শিফার নাজুক নরম অবয়ব। শিফা গালে নাক দাবিয়ে উষ্ণ গাঢ় কঞ্চে বলে, সরি না, কিস চাই, একদম পারফেক্ট কিস। শিফা শুকনো ঠোক গিলে হাত ঘেমে আসে, জড়তায় বিবর্ণ হয়ে মুখ হয়। বড় কথা, সে আরিশের মতো দক্ষ নয়। শিফা আরিশের দিকে চেয়ে থেকে দূর দূর বক্ষে বলে, পারফেক্ট তো পারবো না। শুরু করো, আই উইল সাপোর্ট ইউ। উপায় নেই, না বলা যাবে না। ছেলেটা কোনো পরপুরুষ নয়, তার স্বামী হালাল তাদের সম্পর্ক। কতদিন এই জড়তা। শিফা আরিশের দিকে তাকিয়ে এগিয়ে আলতো ছোঁয়া দেয় অধরে। আরিশ ওর কোমর জড়িয়ে রাখা হাত আরও টেনে ধরতে মিলেমিশে একাকার হয় অধর যুগল। আরিশ সাপোর্ট দেবে বলল, নিজেই লেগে যায় নিজেকে দক্ষ প্রমাণ করতে। বিশ্রামহীন মাতাল চুমুতে মাতরা হলো সে। একইভাবে কোলে তুলে বিছানা পর্যন্ত গেল। বেডসাইড সুইচবোর্ড থেকে বাতি নেভালো আরিশ। অতি দুরন্ত হাতে বিবস্ত্র হলো নিচে। অতঃপর হাত ছোয়ালো স্ত্রীর শার্টে। শিফা আতকে উঠে আরিশের হাত খামচে তার ঠোঁট ফুলিয়ে বলে, আপনি অন্যরকম ভালোবাসবেন না তো? আরিশ ভারী কি নিঃশ্বাস ত্যাগ করে শিফাকে আশ্বাস দিয়ে বলে, না, ডোন্ট অ্যাফ্রেড বার্ড। অতঃপর জ্বলতে থাকা মোমবাতি নিভেছে একটা সময়। রাতের অন্ধকারে দুই প্রেমিক পাখি নিজেদের মাঝে বিলীন হয়। কিছু যন্ত্রণা এবং অনেকখানি ভালোবাসা দ্বারা ভরপুর হয় রজনী। ডুকরে কাছে শিফা। তখন ঘড়িতে বাজে 4:30। ভোর হতে এখনো দেরি। শীতে সকাল হতে সময় নেয়। আরিশের চোখ মাত্র বুঝে এসেছিল, কিন্তু শিফার কান্নায় ঘাবড়িয়ে উঠে ছেলেটা। তড়িৎ ঘাড় ফিরিয়ে দেখে মেয়েটা কম্পিউটারের
মধ্যে মাথা ঢুকিয়ে কাঁদছে। আরিশের কণ্ঠনালী কেঁপে উঠল। শিফার ক্রন্দনত স্বর তাকে পুড়িয়ে দিচ্ছে। মেয়েটা নিশ্চয় তার উপর অভিমান করেছে, কিন্তু সে কি করবে? একদম শোচনীয় মুহূর্তে এসে শিফা তাকে থামতে বলে। মেয়েটা আতঙ্কিত হয়ে আরিশকে বাধা দেয়। সেই সময় মাথা ঠিক থাকে, থেমে যেতে বললেই কি থামা যায় নাকি? অন্যরকম ভালোবাসবে না বলেও আরিশে কথা রাখেনি, নিজের মাঝে অদম্য সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে থাকে। শিফা থামাতে গেলেও তার 2 হাত চেপে ধরে। মেয়েটা অতি ভীত হয়ে ছাড়া পেতে চায়, কিন্তু আরিশ তা হতে দেয় না। ছোট্ট মেয়েটা এত প্রেম নিতে গিয়ে নাস্তানাবুদ হলো, আর এখন শেষ হচ্ছে আরিশ কম্পিউটার দেখে মেয়েটা ফুপিয়ে উঠেছে। আরিশের বুকে ধুকপুক করে। মেলি ঘাড় কাঁধ বুকের দিকে নজর যেতে দেখতে পায় নিজের করা পেইন্টিং, আর শিফার মাথায় হাত রেখে বলে, ব্যথা হচ্ছে? শিফা আরিশের হাত সরিয়ে দেয়। আরিশের মুখ বুজে বলে, মিথ্যুক। আরিশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটাকে বোঝাবে কি করে যে এই সমস্ত কিছুই নর্মাল? আরিশ শিফাকে টেনে নিজের বুকের উপর নিয়ে এসে বলে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তোমার যেরকম ফিল হচ্ছে এটা খুবই স্বাভাবিক বার্ড। আমি আপনাকে থামতে বলেছিলাম। সিংহের কাছে মাংস দিয়ে বলো খাবে না, সেটা কি সম্ভব শিফা? আর আজ না হোক কাল এরকম হতে, প্লিজ বোঝো বার্ড, একটু বোঝো। শিফা কথা বলতে পারে না। হুট করে তার গা গুলি উঠল। আরিশের কাছ থেকে নিজেকে মুক্ত করতে ছুটে গেল ওয়াশরুমে। বেসিনে হরহর করে বমি করে দিল মেয়েটা। আরিশ পাগল প্রায় হয়ে ছুটে গেল। শিফার অবস্থা দেখে নিজেকে গালমন্দ করতে লাগলো। শিফার চুল পেছনে এনে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। আরিশের অন্তরে ঝড় পড়ল। শিফা বমি করে বেসিনে ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আরিশ উদ্বিগ্ন হয়ে বলল, আর হবে? শিফা মাথা নাড়িয়ে না বোঝায়। আরিশ দেরি করে না, শিফাকে নিয়ে সোজা ঝর্ণার তলায় দাঁড়ালো। চোখের পলকে ভিজে একাকার হলো দুজনে। সময় নিয়ে আরিশ গোসল করলো। দুর্বল শিফাকে তাওয়াল জড়িয়ে ওকে রুমে পাঠিয়ে বলে কাপড় পরে নিতে। শিফা কম্পন বদনে একটা কামিজ প্লাজো পরে থরথর করে কাঁপতে কাঁপতে সোফায় বসে। আরিশ নিজেও কাপড় পরে নিল। বিছানার চাদর তুলে নতুন পেতে দেয় ছেলেটা। অতঃপর শিফার পাশে বসে ওর চুল মুছে দিল। রাতে আনা খাবারের প্লেট হাতে নিয়ে দেখলো এখনো পুরোই ভালো। আবহাওয়া ঠান্ডা হওয়ার দরুন পোলাও ও মাংসের কোনো অবনতি হয়নি, শুধু ঠান্ডা হয়ে গেছে আর কি। এখন যদি বাইরে গরম করতে যায় আর যদি কেউ দেখে ফেলে, প্রশ্ন করলে আরিশ লজ্জা পড়বে। উপায় না পেয়ে আরিশ ভাত মাখিয়ে শিফার মুখের সামনে ধরে বলে, ঠান্ডা হয়ে গেছে, একটু কষ্ট করে খেয়ে নাও, ওষুধ খেয়ে ঘুমাবে। শিফা কম্পনমান বদনে সোফায় গুটিয়ে বসে কোনোরকম খেয়ে আরিশ ঔষধ দেয়। পরপর 2টো ওষুধকে শিফা একদম ঝিমিয়ে গেল। আরিশ কোলে তুলে তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটা সময় ঘুমে আচ্ছন্ন হলো মেয়েটা। আরিশ হাঁপ ছেড়ে। সময়ের চক্র বহুত আজব। এই সময় আপনাকে শেখায়, জীবনের সংজ্ঞা দেয়, কিছু শিক্ষা দেয়, দুঃখ দেয়, শান্তি, কিন্তু তারপরেও জীবন সুন্দর। সময় বোঝায় তুমি কতটা এগিয়ে এসেছো তোমার জীবন রেখায়। পেরিয়েছে 2 মাস। এই 2 মাস সবার জীবন বদলেছে কিছুটা হলেও। রেশম হয়েছে বিবাহিত। ঘরোয়া ছোট অনুষ্ঠানের মাধ্যমে আরহাম বিবাহ সম্পূর্ণ করেছে। শিফা আর আরিশের সংসার কাটছে সুখের। ওভার থিঙ্কিং অবুজ শিফাকে সব কিছু বোঝানোর মানুষ আরিশ। বিরক্ত ছাড়া মেয়েটার সমস্ত কথা শুনেছে। শিফাও আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টায়। আরিশকে সে ভীষণ সমীহ করে তার কথা শুনে। দিয়া আর শামীমের মাঝে চলছে অভিমানের সুর, আর শামীম দিয়ার অভিমানে ভাঙানোর চেষ্টায় লিপ্ত। তানিয়া আপন রুমের বিছানায় বসে রাত 9টার কাছাকাছি সময় ঘড়িতে। না সে সোশ্যাল মিডিয়া দেখছে, আর না সে টিভি দেখছে। নানান নিউজ চ্যানেলে খবর দিয়ে চলেছে এইবার এমপি পদের। তানিয়া শুধু মনে মনে দোয়া করে যাচ্ছে, তাহসিনের স্বপ্নপূরণের দোয়া। থাক না কিছু অপছন্দের জিনিস দোয়ার তালিকায়, নিজের স্বামীর তো সেটা পছন্দের। তানিয়ার হাত ঠান্ডা হয়ে আসছে, সে ঘামছে। নিচে টিভির সামনে বসে আছে তার বাড়ির সদস্যগণ। মুহূর্ত যেতে না যেতেই উত্তেজনার পারদ চড়ছে। তানিয়া শুকনো চোখ গিলে কাপা কাপা হাতে ফোন নিল। মানুষটা নিশ্চয়ই কাউকে প্রয়োজন এই সময়। তাহসিনের নাম্বার ডায়াল করার আগে কুট করে শব্দে ফোন বেজে উঠল। কক্ষ কাঁপল, সাথে সেও।
একেই বলে বুঝি মনির চান। প্রিয় মানুষটির নাম জলজল করছে তানিয়া অস্থির চিত্তে রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে শোনা গেল তাহসিনের আবেগময় কণ্ঠস্বর। এমপি তাহসিন আহমেদ বুখারি তার একমাত্র আদরের বউকে সালাম জানায়। আসসালামু আলাইকুম। তাহসিনের কথায় তানিয়া হাসতে হাসতে কেঁদে ফেলে। সেটার এত এত পরিশ্রম রঙিন নিচ্ছে। তানিয়া লম্বা শ্বাস টেনে বলে, আমি মিসেস তানিয়া আহমেদ বুখারি আর তার একমাত্র আদরের বরকে অভিনন্দন জানাই। গ্রহণ হলো। এই এমপি মহাশয় তার স্ত্রীর জন্য কি করতে পারে? স্ত্রীর একটাই চাওয়া তার বরকে নিজের চোখের সামনে দেখা। দেখতে চাই আপনাকে। আসুন তাহসিন। তাহসিনের হৃদয় ছটফট করে উঠে। গত 11 দিনের বেশি হলো সে তানিয়াকে দেখে না। এতদিন ঠিকভাবে কথা বলার সুযোগও হয়নি তার। রাজধানীতে তার অবস্থান এখন। তানিয়ার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না সে। যে করেই হোক তাকে ব্যাক করতে হবে। শপথ নেওয়ার সময় অবশ্য আবার ফিরে আসবে। আমি আসছি জান। অতঃপর কল কাটলো। তাহসিনের ফোনে মেসেজ কলের বর্ষণ হচ্ছে। তাহসিন কল করে আরিশকে। বন্ধু জিতে যাওয়াতে খুশির ঠিকানা নেই আরিশের মাঝে। সামনে থাকলে জড়িয়ে ধরতো শক্ত করে, অভিনন্দন জানাতো পূর্ণ হৃদয়ে। আরিশ আজ রাতের ফ্লাইটের টিকিট কেটে দেয় তাহসিনকে। রাত 12টার ফ্লাইট। এই খবর আর সে তানিয়াকে দিল না। ব্যাকপ্যাক করে চলল এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিডনাইট 3টা হবে। কলিং বেল বাজতে ধরফর করে উঠলো তানিয়ার মা আব্বু। এত রাতে কি এলো? মেইন দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা তাহসিনকে দেখে তারা হতবাক হয়ে রইল। সাথে হলো অত্যন্ত আনন্দিত। ইয়াসিন সাহেব জামাইকে জড়িয়ে অভিনন্দন জানায়। তাহসিনও হাসি মুখে তা গ্রহণ করে। লাগেজ নিয়ে ভেতরে প্রবেশ করতে তানিয়ার মা হলো বিচলিত। জামাই এসেছে এই রাতে, কি করবে ভেবে পাচ্ছে না তিনি। তাহসিন দেখে ভরসা দিয়ে বলল, মা প্লিজ, এত ঘাবড়ানোর কিছু নেই। আমি ডিনার করেই বেরিয়েছি। আপনারা যান, ঘুমিয়ে পড়ুন। আমি একটু রেস্ট নিব। ইয়াসিন সাহেব বলে, যাও বাবা, উপরে গিয়ে আরাম করো, সকালে দেখা হবে তাহলে। জি আব্বু, গুড নাইট। সামান্য হেসে তাহসিন চলে গেল। দরজা হালকা করে ঠেলতে তা খুলে গেল। তাহসিন চাপা কদমে রুমে প্রবেশ করে বিছানার দিকে তাকাতেই দেখলো তার ঘুমন্ত প্রেয়সীকে। শরীরে চাপানো মোটা কপাল, চুলগুলো এলোমেলো হয়ে স্থান নিয়েছে তানিয়ার গালে। তাহসিন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর দরজা লক করে গিয়ে বসলো বিছানায়। আলতো আঙুল ছুঁয়ে দিল, চুলগুলি সরিয়ে দিল। তাতে কেঁপে উঠলো তানিয়া। পেরোলো মিনিটের পর মিনিট। তাহসিন রুদ্ধশ্বাস ছেড়ে ওয়াশরুমে আগে ফ্রেশ হয়ে এলো। আধো আলো অন্ধকার রুমে তাহসিনের পায়ে লাগলো ফ্লাওয়ারের বাস। সেটি পড়ে যেতেই আওয়াজ হলো। তড়ি করে ফ্লাওয়ার বাসটি তুলে আবার নিজের জায়গায় রাখলো। মাথা তুলে বিছানার দিকে তাকাতে দেখতে পেল তানিয়া উঠে বসেছে। ভয় হাঁপাচ্ছে মেয়েটা। এত রাতে নিঃশব্দ রুমে কুট শব্দ পেয়েও যে কেউ ভয় পাবে। তানিয়া সেই ভয় ভাঙলো তাহসিনকে দেখে। রুমে চলতে থাকা হালকা সবুজ বাতির সাথে বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আলো দুটো মিলিয়ে মিশে তাহসিনকে চোখে পড়লো। তানিয়া বিশ্বাস করতে পারছে না মানুষটা তার সামনে দাঁড়িয়ে। যখন বুঝলো এটা কোনো কল্পনা নয়, তখনই বিছানা থেকে লাফিয়ে নেমে হামলে পড়লো তাহসিনের বুকে। মেয়েটির হঠাৎ আক্রমণে পিছিয়ে গেল তাহসিন। দু হাতে তার কোমর জড়িয়ে নিজের মধ্যে আটকে ফেলল। তানিয়া ফুপে উঠতেই তাহসিন ঘাবড়ে গেল। বুক থেকে সরিয়ে দু হাত দিয়ে তানিয়ার মুখশ্রী নিজের হাতের আঁচলায় নিল। অত্যাধিক উদ্বিগ্ন কণ্ঠে বলল, কাঁদে কেন আমার বউটা? তানিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আসবেন আমায় বলেননি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো। কি জানতাম সারপ্রাইজের বদলে এরকম ছিচকাদনের রূপ দেখব। তানিয়া তাহসিনের বুকে কিল বসিয়ে বলে, একে তো আমায় ভয় দেখালেন, তার উপর আবার আমায় অপমান করা। বলেই আরো মারতে লাগলো তাহসিনের বুকে। তাহসিন ও করে হেসে উঠল। তানিয়ার দুই হাত আটকে ধরে নিজের সান্নিধ্যে নিয়ে আসে। চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলে, তোমার তো সাহস মন্দ নয়, এমপিকে মারছো। এর শাস্তি কত কঠিন তুমি জানো? হঠাৎ তাহসিনের এরকম হাসকি কথায় তানিয়া থমকে গেল। না চাইতো বুকের উঠানামা বাড়লো। আজ তাহসিনের ছোঁয়ায় তানিয়া কিছু অনুভব করে। চোখে তীব্র চাহনিতে তানিয়া ছলাৎ করে উঠে কোনো রকম আমতা আমতা করে বলল, এমপি আপনি পার্মানেন্টের। এমপি আপনি পার্মানেন্টের। আমার কাছে আপনি আমার
মিস্টার অভদ্র। তাহলে তো একটু অভদ্রতা আমি করতে হয়। তানিয়া কথাটা এড়িয়ে যেতে বলল। কিছু খেয়েছেন? আনবো কিছু? তাহসিন বাঁকা হেসে বলল। এড়িয়ে যাচ্ছ? এড়িয়ে কি যাব? আমার অনুভূতি, আমার আকাঙ্ক্ষা অনুষ্ঠান করে নিয়ে যাচ্ছি না বলে এত কঠোর শাস্তি দেবে আমায়? তানিয়া শুকনো ঠোক গিলে দুরু দুরু বুকে বলল। এমন কিছুই না। তাহসিন তানিয়াকে আরো মিশিয়ে নিল নিজের সাথে, কপালের কোণে নাক ছেঁকিয়ে বলল। তোমার এক বলাতে এসে পড়লাম, আমার বলাতে আমার হবে তানি? তানিয়া কম্পমান স্বরে কোনো রকমে বলে ওঠে। আপনার রেস্ট প্রয়োজন। আমার তোমাকে প্রয়োজন। এত ধৈর্য দেখাচ্ছি বলে আমার ধৈর্যের এরকম ফায়দা লুটতে পারো না তানি। তানিয়া নার্ভাস হেসে বলে। কি বলতে চাইছেন? কি চাইছি তুমি বোঝো না নাকি সব বুঝেও আমায় পোড়াতে ভালো লাগে? তানিয়া এবার তাহসিনের গালে হাত রেখে বলে। ধৈর্যের ফল মিষ্টি। আর মিষ্টি চাই না, আমার ডায়াবেটিস হয়ে যাবে। আমার ধৈর্যের বাঁধন ভেঙে গেছে। তানিয়া কি বলবে ভেবে পেল না। অনেক দিন ধরে এই বিষয়ে তানিয়া এড়িয়ে যাচ্ছে, কিন্তু আর এড়িয়ে যেতে পারছে না। তাহসিনের আকুতি ভরা কণ্ঠস্বর তানিয়াকে গলিয়ে দিচ্ছে। তার উপর আজ তাহসিনের খুশির দিন। এই দিনে মোটেও তাকে ফিরে দিতে মন চাইছে না তানিয়া উপায় না পেয়ে তাহসিনের বুকে মুখ গুজে দিল। এতেই যেন যা বোঝার বুঝে গেল তাহসিন। ছোটের হাসির আবরণ ফুটে উঠল। আমার জান। এক হাতে তানিয়ার কোমর সামান্য শূন্য তুলে দখল করলো মেয়েটির অধর। তানিয়া খামচে ধরে তাহসিনের ঘাড় কাজ। ছোটের পীড়নে তানিয়া ছটফট করে উঠতে তাহসিন সোজা যায় বেডের দিকে। নাজুক কাপড়ে পিঠ থেকে বিছানায় তানিয়া কাঁপতে শুরু করলো প্রবল। পরপর কি হতে চলেছে ভেবে তার আত্মা শুকিয়ে গেল। তাহসিন আপন পাঞ্জাবি খুলে ফ্লোরে ফেলে, অতঃপর আবারও মেয়েটার অধর সুধার পানি মত্ত হয়। কামিজের ফালি হতে হাতের প্রবেশ ঘটায় বেদনাদায়ক চুম্বনে। যখন তানিয়া কাহিল তখনই মাথা তুলে তাকালো তাহসিন। ফুলে ওঠা অধরে আঙুল ছুঁয়ে বলে। পেইন হচ্ছে? যা হবে সবটা অতিরিক্ত নর্মাল, তুমি জানো। একটু। তাহসিন হেসে বলে। তাহলে পুরোটা আমি জানাচ্ছি। শ্বাস আটকে রেখেছো কেন? টেক এ ডিপ ব্রেথ। ভয় করছে। ভয় নেই। তানিয়া মিনমিন করে কিছু বলল। তাহসিন মেয়েটার কানের কাছে ফিসফিস করে কিছু বলে। তানিয়া থমকে গেল তাহসিনের বুকে ধাক্কা দিতে। তাহসিন বাঁকা হেসে বলল। নো নো নো, ধাক্কা দিয়ে লাভ নেই। শিয়ালের কাছে মুরগি জমা হয় না মিসেস। তাহসিন বোঝায় বেশ কিছু জিনিস। তাহসিন মেয়েটার মিলি গলদেশে মুখ ডোবালো। তানিয়া চোখ মুখ খিচিয়ে ধরে। দাঁতের সুচ ফোটার সাথে সাথে মেয়েটার চোয়া শক্ত করে চেপে নেয়। তাহসিন ধীরে ধীরে উম্মাতে পরিণত হলো। হাতের ছোঁয়া হয় কঠিন। এ যেন অন্য কোনো তাহসিন যে পারে শুধু ভালোবাসতে। মাতাল তাহসিনকে সামলাতে বেশ বেগ পেতে হলো চিকন তানিয়াকে। তাও সবটা সামলালো। মাতোয়ারা তাহসিনের যন্ত্রণাদায়ক ভালোবাসা গ্রহণ করতে গিয়ে বলল অশ্রু জল। ঠোঁট চেপে কাঁদলো মেয়েটা। কতক্ষণ এই প্রেম প্রেম খেলা চললো তা হাতে গোনা বাহিরে। প্রহরের হিসেব কষা নিষেধ। আমি তাহসিন আহমেদ বুখারী দৃঢ়ভাবে শপথ করছি যে আমি বিশ্বস্ততার সাথে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করব এবং নিজের সবটা দিয়ে দেশের জন্য কাজ করে যাব। আইন মেনে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সংসদের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তাহসিন। সাদা পাঞ্জাবি পাজামার সাথে কালো কোটি। হাতে তার শপথনামা থাকলেও তার দিকে তাকাচ্ছে না সে। দৃঢ় আকর্ষণীয় ব্যক্তিত্বে ধারী ছেলেটার প্রতি মনোনিবেশ সবার। টিভির পর্দা এহেন দৃশ্য দেখে তানিয়া আবেগে আপ্লুত হলো। সেই রাতের একদিন পরে তাহসিন আবার রাজধানীতে ব্যাক করে শপথ অনুষ্ঠানের অংশগ্রহণ করতে। তানিয়া সহ তার পরিবারের মানুষ সাথে দিয়া বসে আছে সোফায়। সবার নজর টিভির পর্দায়। সবার মনে মনেই অনেক অনেক আনন্দিত তাহসিনের জন্য। সভা থেকে প্রস্থান করার পরপরই তার ফোনে কল এলো শামীমের। তাহসিন নিজের বরাদ্দ করা কক্ষে প্রবেশ করে কল রিসিভ করলো। কানে ধরতেই শুনতে পায় ভাইয়ের উদ্বিগ্ন কঞ্চল। ভাই, এখন তো তুমি এমপি, তাহলে আমার মতোই নিরীহ পুরুষের পাশে দাঁড়ানো তোমার কর্তব্য। তাহসিনের চোখ উল্টে রুদ্ধশ্বাস ছেড়ে ভাবলেশীন স্বরে বলল। পারবো না। তুই নিরীহ হলে
আমি জ্যাকি চ্যান। শামীম আরো অস্থির হয়ে বলতে থাকে, তুমি পারলে আমার সাথে এরকম করতে? তোমার বেলায় আমি কত সাথ দিয়েছিলাম তোমার, তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, কী সাথ দিয়েছিলি? ভুল করেছিলাম আমি, আর সরিও চেয়েছিলাম আমি। তুই কি করেছিলি? শামীম এবার মিনমিন করে বলে, ইয়াজের তো খবর দিয়েছিলাম। হ্যাঁ, আর তারপর যা হয়েছিল সব তোর জন্য। আল্লাহ, সারাদিন একই জায়গায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছিলাম, হাজারবার ক্ষমা চেয়েছিলাম। ইস, সেই দিনগুলো। গুলি না খেলে তো তানিয়া আমায় বিয়েই করতো না। ভাগ্যিস তুমি গুলি খেয়েছিলে ভাই। ওরে মির্জাফর, এইবার তো কোনো হেল্প করবো না তোর। রাখ ফোন। শামীম তড়িঘড়ি করে বলল, ভাই ভাই প্লিজ লিসেন টু মি। দিয়া আমার সাথে কথা বলছে না, ইগনোর করছে। প্লিজ ডু সামথিং। বিয়ে দিয়ে দাও আমাদের, প্লিজ কিছু করো। ওকে না পেলে আমি তুই কি বল? মরে যেতে পারবো না, কিন্তু দেবদাস হয়ে যাবো ফর শিওর। তাহসিন চোট পাকিয়ে আওয়াজ তুলে বলল, তুই কি করেছিস? নাথিং ভাই, সত্যি বলছি। নো নো নো, কিছু তো করেছিস, না হলে মেয়েটা শুধু শুধু তোকে ইগনোর করবে কেন? শামীম এবার ক্লান্তির শ্বাস ছাড়ে, চোখ মুখ কুচকে বলতে লাগলো বেশ কিছুদিন আগের কথা। কালো রোদ চশমা চোখে বারংবার সময় দেখছে শামীম। বিরাট মলের এন্ট্রির সামনে দাঁড়ানো সে অপেক্ষামান দিয়ার জন্য। আজ অনেকদিন পর দেখা মিলবে মেয়েটার। বল খেলার একটা ম্যাচের বাহানায় মেয়েটাকে ডেকেছে, নইলে দিয়া দেখা করতে রাজি হতো না। তার অগোছালো জীবন এখন ট্রেলারের মতো সোজা, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে সব। একটা সময় যে ছেলেকে সবাই রোমিও বলতো, সে ছেলে আজ প্রেমিক, কারো প্রতি দুর্বল। সেই প্রেমিক এখন অপেক্ষায় তার প্রেমিকার। স্বামী ফুসকে নিঃশ্বাস ছাড়ে, মেয়েটা এখনো আসছে না, একবার কি কল করবে? ভাবতে ভাবতে পাশে তাকানোর আগেই হুট করে জড়িয়ে ধরে শামীমকে। হঠাৎ এমন হওয়াতে শামীম ভরকে যায়, ভাবে এটা দিয়া। নিজের হাত আগন্তুকের পিঠে রাখতে যাবে কি তার আগেই অকাঙ্ক্ষিত রমণীটি উঠে তাকালো শামীমের দিকে। এইবার শামীম 440 ভোল্টের ঝটকা খায়, চোখ বড় বড় করে তাকায়। মেয়েটাকে দেখতেই বুঝে এটা তোর এক্স, সেই চুমু দেওয়া এক্স। শামীম এর মাথা চটে যায়। অনেকের রিলেশনে থাকলেও শামীম কখনো কারোর সাথে ঘনিষ্ঠ হয়নি। আর এই মেয়ে যে প্রথমেই শামীমকে চুমু দিয়েছিল, আবারও আজ উড়ে এসে জড়িয়ে ধরল। রাগের মাথায় খারাপ করে ছেলেটার চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে তার আগে মেয়েটি বলে হচ্ছে, লং টাইম না শামীম, আগের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে গেছো তো। কার জন্য ওয়েট করছো? নিউ জিএফ নাকি? তা এটার সাথে কতদিন টাইম পাস করার ইরাদা? যাক সে কথা, আমি এখনো তোমার প্রতি অ্যাট্রাক্ট। আমি আবার ব্যাক করতে রাজি। আবারও জড়িয়ে ধরতে চায় মেয়েটা। এবার শামীম তার 2 হাত ধরে বাধা দেয়, চোখ বন্ধ করে নিজেকে সংযত করতে চাইল। ভারী কি নিঃশ্বাস ফেলে রাস্তার দিকে তাকাতেই মাথায় বাজ পড়ল শামীমের। দিয়া চুপচাপ দূরে দাঁড়িয়ে আছে। মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে, শামীমের মাথা এবার ফেটে যাবে ভাব। এখন মাথা ঠুকতে মন চাইছে নিজের। অতীতের করা পাপ এখন চোখের সামনে দাঁড়িয়ে শামীমের মজা করাচ্ছে। হাই রে! শামীম ফট করে দূরে সরে এলো দিয়ার দিকে তাকে শুকনো খটখটে স্বরে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, গো, জাস্ট গেট লস্ট ফ্রম মাই হাউস। মেয়েটি বাঁকা হেসে বলল, সি ইউ এগেইন বেবি। শামীম ছুটে গেল দিয়ার কাছে। মেয়েটি অতি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। শামীমের মধ্যে বইল ঝড়। উপায় না পেয়ে দিয়ার 2 হাত ধরে বলল, ভুল ভাবছো তুমি। দিয়া নিজের হাত ছাড়িয়ে বলল, আপনি কিভাবে জানেন আমি কি ভাবছি? শামীম জিভ দিয়ে ছোট ফিচিয়ে বলল, মেয়েটা আপনার এক্স, এরকম আরো কত এক্স আপনার আছে সেটা আমার জানা। সব পাস্ট। কিছু মানুষ কখনোই বদলায় না শামীম। দিয়া, আমি আপনাকে দোষ দিচ্ছি না, শুধু আমি ভয় পাচ্ছি। নিজেকে নিয়ে কে না ভাবে শামীম, আমিও নিজেকে নিয়েই ভাবছি। পাস্টকে প্রেজেন্টে নিয়ে আসছো তুমি। আমি নিয়ে আসিনি, আপনার পাস্টগুলোই প্রেজেন্টে বারবার চলে আসবে, আর আমি বারবার এভাবেই দাঁড়িয়ে থাকব। আপনার অনুভূতিগুলোকে সম্মান জানিয়ে আমি নিজেকে সরাতে চাই। আমি চলি শামীম, আল্লাহ হাফেজ।
শামীম অপলক তাকিয়ে রইল। কি হলো এইসব? শামীমের কাছ থেকে সব শুনে তাহসিন বাপা দিয়ে বলল, বাহ, খুব ভালো। ঠিক হয়েছে যা হয়েছে। খুব গার্লফ্রেন্ড বানানোর শখ ছিল তাই না? একদম ঠিক বলেছে দিয়া। ভাই তুমিও অতীতে মানুষ ভুল তো করেই বলো। তুই ভুল করিসনি, পাপ করেছিস। যে মেয়েগুলো তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল আর তাদের সাথে ব্রেকআপ করেছিলি, ওই সব মেয়েগুলোর বদদোয়া লেগেছে তোর। ভাই এই একদম ভেবে করবি না। প্লিজ ডু সামথিং ভাই, ওকে বোঝাও। তাহসিন রুদ্ধশ্বাস ছেড়ে বলল, ওকে দেখি কি করা যায়। থ্যাংক ইউ ভাই। তাও তোর কয়টা জিএফ ছিল? শামীম কাঁদো কাঁদো হয়ে বলে, বললে সাথে তুমিও আমার উপর খেপে যাবে ভাই। তাও শুনি। 32টা হবে হয়তো। তাহসিন নাক কুচকে বলে, থু, লানত। বলে কল কেটে দিল তাহসিন।